আজকের এই গল্পটা শুরু হচ্ছে একটা হাড়হিম করা দৃশ্য দিয়ে। ইমাজিন করুন, নিকষ কালো অন্ধকার, চারপাশে শুনশান নীরবতা। একটা মেয়ে একা বসে আছে, ভয়ে তার শরীর হিম হয়ে আসছে। সে সাহায্য চাইছে, তার ফোন থেকে কল করার চেষ্টা করছে, কিন্তু কোনো নেটওয়ার্ক নেই। আর ঠিক তখনই একটা অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যায় গভীর অন্ধকারে। কি হলো সেই মেয়েটার সাথে? কেনই বা সে ওখানে ছিল? আর কে বা কী তাকে টেনে নিয়ে গেল? এই সব প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ এই গল্প আপনার মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বইয়ে দেবে। তো মুভির শুরুতেই আমরা দেখতে পাই দুজন কাপেল, জেফ, অ্যামি, এরিক এবং স্ট্যাসি মেক্সিকোর একটি রিসর্টে ছুটি কাটাতে গেছে। এরিক তাদের জন্য ড্রিঙ্কস নিয়ে আসে। অ্যামি আরাম করে শুয়ে শুয়ে রোদ পোয়াচ্ছিল। সে তার কানে হাত দিয়ে দেখে তার ইয়াররিংটা হারিয়ে গেছে। তখন সবাই উঠে তারা অ্যামির ইয়াররিং খুঁজতে থাকে। এমন সময় তাদের কাছে ম্যাথিয়াস আসে। সে অ্যামির হারিয়ে যাওয়া রিংটা ফিরিয়ে দেয়। এটা দেখে অ্যামি খুব খুশি হয়। তারা ম্যাথিয়াসকে ধন্যবাদ জানায় এবং একটা ড্রিঙ্ক অফার করে, আর ম্যাথিয়াস একটা ড্রিঙ্ক নেয়। জেফ তাকে জিজ্ঞাসা করে সে কোথা থেকে এসেছে। ম্যাথিয়াস জানায় মিউনিক থেকে। জেফ তাকে জিজ্ঞাসা করে তুমি কি এখানে একা এসেছো? ম্যাথিয়াস জানায় সে তার ভাই হেনরির সাথে এসেছে, কিন্তু তার ভাই একটা আর্কিওলজিস্ট মেয়ের পাল্লায় পড়ে তার সাথে মায়ান সভ্যতার এক প্রাচীন মন্দিরে খোঁজে গেছে। এটা শুনে জেফ বলে এরকম বোরিং জায়গাতে আমরা কখনোই যাব না। ম্যাথিয়াস বলে এই মন্দিরটা কোনো ম্যাপেও নেই, শুধুমাত্র ভিআইপি লোকেরাই সেখানে যেতে পারবে। এরিক এটা শুনে আগ্রহী হয়ে ওঠে। সে জেফকে বলে সে ওখানে যেতে চায়, তার এরকম জায়গায় পছন্দ। স্ট্যাসি বলে হ্যাঁ, খুব মজা হবে। ম্যাথিয়াস বলে যদি যেতে চাও তাহলে কালকে আমার সাথে যেতে পারো। জেফ সবাইকে জিজ্ঞাসা করে তোমরা তাহলে যেতে চাও তো? তারা সবাই যাওয়ার জন্য রাজি হয়। সন্ধ্যাবেলা সি বিচে বসে তারা ছবি তোলে এবং সময় কাটায়। তখন তাদের কিছু বন্ধু সেখানে আসে। তাদের একজন অ্যামিকে একটা মদ খেতে দেয়। অ্যামি সেটা খেয়ে সি বিচে উল্টে পড়ে যায়। জেফ তাকে তুলতে গেলে সে বলে সে এখানেই থাকবে। এটা শুনে জেফ চলে যায়। এরপর ম্যাথিয়াসের সাথে সে ডান্স করে। পরদিন সকালে ম্যাথিয়াস আর তার বন্ধু দেমিত্রি একটা নকশা নিয়ে আলোচনা করছিল। জেফ তখন তাদের কাছে আসে এবং জিজ্ঞাসা করে তারা কি করছে। ম্যাথিয়াস বলে এটা সেই প্রাচীন মন্দিরের নকশা যেটা হেনরির কাছ থেকে পেয়েছে। জেফ জানায় আধ ঘন্টার মধ্যে সবাইকে রেডি করে সে নিয়ে আসছে। এরপর স্টেসি আর এরিক রেডি হয়। আর এদিকে মদ খাওয়ার জন্য এমির প্রচণ্ড বমি হয়। তার শরীর খুব ক্লান্ত। জেফ তাকে এক গ্লাস জল দিয়ে তাকে রেডি হওয়ার জন্য বলে, কিন্তু এমির শরীর ক্লান্ত থাকায় সে যেতে রাজি হয় না। কিন্তু জেফের রিকোয়েস্টে শেষ পর্যন্ত সে রাজি হয়ে যায়। এরপর তারা বাস থেকে নেমে ট্যাক্সির কাছে যায়, কারণ তারা যেখানে যাবে বাসটি সেখান দিয়ে যাবে না। আর এদিকে অ্যামি বাচ্চাদের ছবি তুলতে থাকে। তারা ট্যাক্সি ড্রাইভারকে নকশার ছবি দেখিয়ে জিজ্ঞাসা করলে সে বলে এই জায়গাটা ভালো না, সে যাবে না। এরপর দেমিত্রি তাকে কিছু টাকা দিলে সে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তারা সবাই ট্যাক্সিতে উঠে বসে আর জঙ্গলের দিকে যায়। জঙ্গলের মাঝে একটা জায়গায় ট্যাক্সি ড্রাইভার তাদেরকে নামিয়ে দেয় এবং সে সেখান থেকে চলে যায়। অ্যামি জেফকে জিজ্ঞাসা করে আমরা এখান থেকে রিটার্ন কী করে যাব। জেফ বলে তার কাছে ট্যাক্সি ড্রাইভারের কার্ড আছে, তাকে ফোন করলে সে চলে আসবে। অ্যামি বলে এখানে তো ফোনে নেটওয়ার্কও নেই। ম্যাথিয়াস জানায় তার ফোনে নেটওয়ার্ক আছে, কারণ তার ফোনটা ওয়ার্ল্ড ফোন। এরপর তারা জঙ্গলের ভেতরের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। অ্যামি ম্যাথিয়াসকে জিজ্ঞাসা করে আর কত দূর যেতে হবে। ম্যাথিয়াস জানায় এরপর একটা নদী আসবে আর তারপর একটা মায়ান লোকেদের গ্রাম, তাহলেই আমরা পৌঁছে যাব। আর তারা সেই নদীটার কাছে পৌঁছে সেখানে গিয়ে দেখে দুটো বাচ্চা দূর থেকে তাদেরকে দেখছে। এরপর একটা বাচ্চা সেখান থেকে চলে যায়। আর ম্যাথিয়াস সেখানে একটা লুকোনো রাস্তার খোঁজ পায়, যেটা মায়ান লোকেরা লুকিয়ে রেখেছিল গাছের ডালপাতা দিয়ে। তারা সেই রাস্তা ধরে সেদিকে হাঁটতে থাকে। তখনও বাচ্চাটি সেখানে দাঁড়িয়ে তাদের দেখছিল। সে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তারা একটা প্রাচীন মন্দিরের সামনে এসে পৌঁছায়। মন্দিরটা পুরো লতাপাতায় ভরেছিল। ঠিক তখনই ঘোড়া নিয়ে একজন মায়ান লোক তাদের উপর এসে চিৎকার করে, কিন্তু তারা তার ভাষা বুঝতে পারছিল না। জেফ বলল সে মনে হয় পয়সা নিতে এসেছে। সে একটা নোট বের করে তার দিকে দেখায়। তখন সেখানে আরও দুটো লোক ঘোড়া নিয়ে আসে। ম্যাথিয়াস ফোনে তার ভাই হেনরির ছবি দেখায় আর তাদের বলে তার ভাইকে তারা খুঁজতে এসেছে। আর এদিকে এমি ছবি তুলতে তুলতে দ্রাক্ষালতার উপরে দাঁড়িয়ে যায়। তখনই মায়ান লোকগুলো তার দিকে বন্দুক তুলে চিৎকার করতে থাকে। তারা ভাবে এমি হয়তো ছবি তুলছে বলে তারা রেগে গেছে। জেফ তখন তাকে ক্যামেরাটা দিয়ে দিতে বলে, আর ক্যামেরা নিতে গিয়ে দেমিত্রি দ্রাক্ষালতার উপরে উঠে আসে। এমির কাছ থেকে ক্যামেরা খুলে নিয়ে তাদেরকে দিতে এলে তারা দেমিত্রির দিকে তীর ছোঁড়ে এবং গুলি করে তাকে মেরে ফেলে। এটা দেখে সবাই খুব ভয় পেয়ে যায়।
আর মায়ানরা ভেবেছিল তারা সেই মন্দিরের ওপর থেকে নেমে এসেছে, তাই তাদেরকে আবার মন্দিরের ওপর উঠিয়ে দেয়। তারা মন্দিরের সিঁড়ি দিয়ে মন্দিরের চূড়ায় এসে পৌঁছায়। মন্দিরের চূড়ার ওপর এসে টেন্টগুলোতে দেখে সেখানে কেউ নেই, কিন্তু তাদের ব্যাগ আর অন্যান্য জিনিসপত্র সেখানে আছে। এরিক ফোন চেক করে, কিন্তু সেখানে কোনো সিগন্যাল থাকে না। জেফ বলে ম্যাথিয়াসের ফোনে সিগন্যাল আছে। ম্যাথিয়াস জানায় তার ফোনটা তো মায়ান লোকেরা নিয়ে নিয়েছে। এরপর তারা সেখানে একটা কুয়ো দেখতে পায়, আর তারা ভাবে সেখানে হেনরি আছে, তাই তারা হেনরিকে ডাকে, কিন্তু নিচ থেকে কোনো উত্তর আসে না। জেফ নিচে তাকিয়ে দেখে মায়ান লোকগুলো সেখানে ক্যাম্প তৈরি করছে। ফিরে এসে সবাইকে বলে নিশ্চয়ই এখানে কোনো ব্যাপার আছে, না হলে তারা উপরে আসেনি, কিন্তু আমাদেরকে উপরে পাঠিয়ে দিয়েছে। এরিক বলে তাহলে কি আমরা এখানে অপেক্ষা করব? আমাদেরকে কেউ খুঁজতে আসবে। জেফ বলে দিমিত্রির বন্ধুদের কাছে আরেকটা নকশা আছে, তারা দিমিত্রিকে খুঁজতে এখানেই আসবে, আর ততক্ষণ আমরা অপেক্ষা করব। এরিক বলে যদি তারা না আসে? জেফ বলে কালকে আমাদের হোটেল খালি করতে হবে। হোটেলে যদি আমাদের না পায় তাহলে তারা পুলিশে জানাবে, আর পুলিশ এসে আমাদেরকে খুঁজবে। স্টেসি জল খেতে চাইলে জেফ তার কাছ থেকে জলের বোতলটা নিয়ে নেয় এবং বলে আমাদের জল বাঁচিয়ে রাখতে হবে। তখনই তারা একটা ফোনের রিংটোন শুনতে পায়। সেই শব্দটা কুয়োর ভেতর থেকে আসছিল। তারা সবাই দৌড়ে গুহার কাছে যায়। মিথিয়াস হেনরিকে ডাকলে কোনো উত্তর না পেয়ে সে নিচে যাওয়ার সিদ্ধান্ত নেয়। জেফ এমিকে অরেঞ্জ টিন্ট থেকে এক হ্যারিকেন নিয়ে আসতে বলে। এমি হ্যারিকেন নিয়ে এলে মিথিয়াস নিচে নামতে থাকে। জেফ আর এরিক দড়ি ছাড়তে থাকে। এমি তখন দেখে দড়িটা ছিঁড়ে যাচ্ছে, কিন্তু সে তাদের ডাকার আগেই দড়িটা ছিঁড়ে যায়, আর মিথিয়াস দড়ি ছিঁড়ে নিচে পড়ে যায়। তারা সবাই মিথিয়াসকে ডাকতে থাকে, কিন্তু কোনো উত্তর পায় না। জেফ তখন বলে তোমাদের মধ্যে একজনকে নিচে নামতে হবে, কারণ আমি আর এরিক ওপর থেকে দড়ি টানবো। স্টেসি বলে আমি নিচে যাব। এরিক আর জেফ পুরো দড়িটা চেক করে। এরপর স্টেসি কোমরে দড়ি বেঁধে হাতে হারিকেন নিয়ে নিচে নামতে থাকে। জেফ এবং এরিক দড়ি ছাড়তে থাকে। অনেকটা নামার পর তাদের দড়ি শেষ হয়ে যায়। জেফ ওপর থেকে জানায় দড়ি শেষ হয়ে গেছে। স্টেসি তুমি কি বাকিটা লাফিয়ে নামতে পারবে? স্টেসি ওপর থেকে ম্যাথিয়াসকে দেখতে পায়, আর সে লাফিয়ে নিচে ম্যাথিয়াসের কাছে যায়। লাফানোর সময় তার হাঁটুতে চোট লাগে। সে ওপরে সবাইকে জানায় ম্যাথিয়াসকে দেখতে পেয়েছি, তবে এখানে খুব অন্ধকার। জেফ ওপর থেকে দেশলাই ফেলে। স্টেসি হ্যারিকেন জ্বালিয়ে দেখে তার পায়ে একটা কাঁচ ঢুকে গেছে। সে সেটা টেনে বের করে দেয়। সে আরও দেখে ম্যাথিয়াসের দুটো পা ভেঙে গেছে, সে দাঁড়াতে পারবে না, আর এটা সে ওপরে থাকা সবাইকে জানায়। অ্যামি তখন বলে মায়ান লোকেদের সাহায্য নিতে হবে, না হলে তারা এখান থেকে বেরোতে পারবে না। এই বলে সে নিচে নেমে আসে আর মায়ান লোকগুলোর সামনে গিয়ে সাহায্য চাই। জেফ তার কাছে এলে তারা বলে এরা আমাদের ভাষা বুঝতে পারবে না। এমি রেগে গিয়ে দ্রাক্ষালতা ছিঁড়ে সেখানে দাঁড়িয়ে থাকা বাচ্চাটার ওপর ছুঁড়ে মারে, আর তখনই তাদের সর্দার বাচ্চাটাকে গুলি করে মেরে দেয়। এটা দেখে ভয় পেয়ে তারা আবার উপরে উঠে আসে। উপরে এসে জেফ বলে একটা স্ট্রেচার বানাতে হবে ট্রেন্টের ফ্রেম দিয়ে, আর তারা দড়িটা ওপরে তুলতে থাকে। এরপর স্ট্রেচার বানিয়ে এমিকেও সেটার সাথে পাঠায়, কারণ স্টেসি একা ম্যাথিয়াসকে স্ট্রেচারে তুলতে পারবে না। এরপর এমি নিচে নেমে আসে। এদিকে স্টেসি তখন ফোনের রিংটোন শুনতে পেয়ে ফোনটা কোথায় আছে সেটা দেখার চেষ্টা করে, কিন্তু সে দেখতে পায় না। এরপর তারা দুজনে ম্যাথিয়াসকে ধরে স্ট্রেচারে তুলে দেয়। জেফ আর এরিক দড়ি টেনে ম্যাথিয়াসকে উপরে নিয়ে আসে, আর তারাও উপরে উঠে আসে। জেফ সবাইকে টেন্টে গিয়ে ওষুধ খুঁজতে বলে। এমি ব্যাগে ওষুধ খুঁজতে খুঁজতে একটা গাড়ির চাবি পায়। জেফ দিমিত্রির ব্যাগে একটা প্লেনের টিকিট পায়। সে সবাইকে ডেকে বলে দিমিত্রির কালকে ফ্লাইট আছে, সে যদি না যায় তাহলে তার বন্ধুরা সবাই বুঝে যাবে যে এখানে কোনো প্রবলেম হয়েছে, আর তারা দিমিত্রিকে খুঁজতে এখানে আসবে। সেখানে একটা জেনারেটর থাকে, এরিক সেটা চালু করে। এরপর জেফ ম্যাথিয়াসের ওপর একটা কম্বল চাপিয়ে দেয়, কারণ সারা রাত্রে সেখানে খুব ঠান্ডা থাকে। এরিক জেফের কাছে গিয়ে জানতে চায় ম্যাথিয়াসের অবস্থা কেমন। উত্তরে জেফ বলে তার পা পরিষ্কার করতে হবে, না হলে পুরো শরীরে ইনফেকশন ছড়িয়ে যাবে। এদিকে স্টেসি অ্যামিকে বলে ম্যাথিয়াসকে উপরে নিয়ে আসা ঠিক হয়নি। অ্যামি বলে কিচ্ছু হবে না, কাল আমরা ওকে হাসপাতালে নিয়ে যাব। এই বলে তারা শুয়ে পড়ে। এদিকে এরিক উপর থেকে দেখতে পায় মায়ান লোকগুলো তাদের পাহারা দিচ্ছে। পরদিন সকালে যে বাইরে বেরিয়ে দ্রাক্ষালতার সামনে একটা ঘড়ি দেখে সেটা নিতে গিয়ে দ্রাক্ষালতা সরালে সেখানে একটা মানুষের কঙ্কাল দেখতে পায়। এদিকে স্টেসি ঘুম থেকে উঠে দেখে তার পায়ে দ্রাক্ষালতা জড়িয়ে আছে, আর সেটা তার ক্ষতস্থানের ভেতরে চলে গেছে। এটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। এরিক সেটা তার ক্ষতস্থান থেকে টেনে বের করে। এদিকে অ্যামি ম্যাথিয়াসের কাছে গেলে ম্যাথিয়াস বলে সে তার পা দুটো দেখতে চায়। অ্যামি তার উপর থেকে কম্বল সরাতেই সে চেঁচিয়ে ওঠে, কারণ ম্যাথিয়াসের দুটো পায়ে জড়িয়ে আছে দ্রাক্ষালতা। তার চিৎকার শুনে জেফ দৌড়ে আসে, তার পা থেকে দ্রাক্ষালতাগুলো টেনে সরিয়ে দেয়। ঠিক তখনই আবার তারা ফোনের রিংটোন শুনতে পায়। জেফ দুটো মশাল বানায়। স্টেসি আর এমি নিচে নেমে আসে।
এরপর তারা মশাল জ্বালায়। তখনই আবার ফোনের রিংটোন বেজে ওঠে। যেই দিক থেকে আওয়াজ আসছিল তারা সেই দিকে যায়। সেখানে গিয়ে দেখে চারিদিকে শুধু দ্রাক্ষালতা। সেখানে একজন মানুষকে দেখতে পাই। তিনি তার কাছে গিয়ে তাকে ডাকলে দেখে মানুষটা মরে পড়ে আছে, আর তার হাতে সেই ফোনটা আছে। এমি তার হাত থেকে ফোনটা কাড়িয়ে নেয় এবং দেখে ফোনটা নষ্ট। তাহলে এখানে ফোনের রিংটোন কোথায় পাচ্ছে? তখনই আবার তারা ফোনের রিংটোন শুনতে পায়। এমি মশালাতে দ্রাক্ষালতার সামনে গিয়ে দেখে দ্রাক্ষালতার ফুলগুলি রিংটোনের মতো বাজছে। এমি ফুলটা হাত দিতে গেলে দ্রাক্ষালতা তার হাত ধরে টানে। তারা খুব ভয় পেয়ে সেখান থেকে পালাতে গেলে দ্রাক্ষালতা স্টেসির পায়ে জড়িয়ে যায় এবং স্টেসি সেখানে পড়ে যায়। এমি তাকে টেনে সেখান থেকে বের করে নিয়ে যায়। এরপর তারা উপরে উঠে আসে। টেন্টে এসে তারা জানায় ওখানে ফোন টোন কিচ্ছু নেই। একটা ফুল ভাইব্রেট করছিল আর সেটার আওয়াজই তারা পাচ্ছিল। এমি বলে এখান থেকে আমাদের বেরোতেই হবে। জেফ বলে নিচে গেলেই তো ওরা আমাদের মেরে ফেলবে। এরিক বলে সবাইকে যাওয়ার দরকার নেই, সে নিচে যাবে, বাকিরা তাদের ধ্যানভঙ্গ করবে যাতে এরিক সেখান থেকে পালিয়ে গাড়ির কাছে পৌঁছাতে পারে, আর সেখান থেকে গিয়ে সে সাহায্য নিয়ে আসবে। জেফ বলে এখান থেকে বেরোনো অত সহজ নয়, নিচে 50-60 জন বসে আছে, আমাদের এখানেই অপেক্ষা করতে হবে যতক্ষণ না দিমিত্রির বন্ধুরা আসে। এমি বলে মায়ানরা আমাদেরকে এখানে বন্দি করে রেখেছে, তারা চায় আমরা এখানেই মরে যাই। জেফ বলে এরকম কিছুই হবে না, 4 জন ট্যুরিস্ট হারিয়ে যাওয়া সামান্য কোনো ব্যাপার নয়, কেউ না কেউ আমাদের খুঁজতে আসবেই, আর ততক্ষণ আমাদের বেঁচে থাকতে হবে। এরপর তারা অল্প অল্প খাবার আর জল খায়। জেফ ম্যাথিয়াসকে জল খাওয়ায়। জেফ ফিরে এসে তাদের বলে ম্যাথিয়াস এভাবে বাঁচবে না, তার পা কেটে বাদ দিতে হবে, না হলে সে মারা যাবে। আমি জিজ্ঞাসা করে কি দিয়ে পা কাটবো। এইসব আলোচনার মধ্যে ম্যাথিয়াস তাদের বলে তার পা কেটে ফেলতে। জেফ প্রথমে ম্যাথিয়াসকে অ্যালকোহল খাওয়ায় যাতে তার কষ্ট একটু কম হয়। এমি আর স্টেসিকে টেন্টে চলে যেতে বলে, আর এরিককে তার পাটা ধরতে বলে। এরপর অ্যালকোহল দিয়ে কাটা জায়গাটা পরিষ্কার করে একটা পাথর দিয়ে তার পা ভাঙে। ম্যাথিয়াস যন্ত্রণায় চিৎকার করতে থাকে। যে পা কেটে বাদ দেয় এবং একটা প্যান গরম করে তার কাটা জায়গাটার ওপর দেয় যাতে পুড়ে গিয়ে রক্ত বন্ধ হয়ে যায়। এমি আর স্টেসি বাইরে এসে দেখে ম্যাথিয়াসের কাটা পাগুলো দ্রাক্ষালতা টেনে নিয়ে যাচ্ছে। রাত্রে স্টেসি এরিকের ফোন নিয়ে দেখে কোনো নেটওয়ার্ক নেই। সে খুব ভেঙে পড়ে, আর এদিকে জেফ নিচে নেমে আসে। তখন একটা মায়ান লোক তাকে তাড়া করে আবার উপরে পাঠিয়ে দেয়। এদিকে এমি এরিককে জিজ্ঞাসা করে স্টেসি ঠিক হয়ে যাবে তো? এরিক বলে আমি নিজে তার শরীর থেকে দ্রাক্ষালতা বের করেছি। এমি বলে তোমার কি মনে হয় এখানে আমাদেরকে কেউ বাঁচাতে আসবে? এরিক বলে আমরা এখান থেকে পালিয়ে গেলে তবেই নিজেদের প্রাণ বাঁচাতে পারবো। এটা শুনে এমি কান্না করে দেয়। এরিক তাকে সান্ত্বনা দেয়। তখনই টেন্টের ভেতর থেকে স্টেসি বেরিয়ে এসে বলে তোমরা এখানে মজা করছো, আর সে খুব রেগে যায়। এরিকের ওপর সে চিৎকার করতে থাকে। এরিক তাকে বোঝানোর চেষ্টা করছিল সে শুধু এমিকে সান্ত্বনা দিচ্ছিল, আর ঠিক তখনই ম্যাথিয়াসের মুখ দিয়ে দ্রাক্ষালতা তার শরীরের ভেতরে ঢুকতে থাকে, তাকে পুরোপুরিভাবে জড়িয়ে নেয়। এটা দেখে জেফ দৌড়ে এসে তার মুখের ভেতর থেকে দ্রাক্ষালতা টেনে বের করে দেয়, কিন্তু ততক্ষণে ম্যাথিয়াস মারা গেছে। এটা দেখে তারা সবাই চুপ হয়ে যায়। স্টেসি তখন বলে আমি বুঝতে পারছি দ্রাক্ষালতা আমার শরীরের ভেতরে চলাচল করছে। সে ছুরি দিয়ে তার পা কাটতে গেলে এরিক তাকে থামায়, কিন্তু সে এরিকের ওপর চিল্লাতে থাকে। তখনই তারা শুনতে পায় হুবহু মানুষের গলায় কথা বলছে দ্রাক্ষালতার ফুলগুলো, আর এটা দেখে তারা অবাক হয়ে যায়। পরদিন সকালে জেফ এবং এমি দেখে মায়ান লোকগুলো নিচে লবণ ছড়াচ্ছে। জেফ বলে তারা চায় না দ্রাক্ষালতা নিচে ছড়িয়ে যাক, তাই তারা মাটির ওপর লবণ ছড়িয়ে দ্রাক্ষালতাকে আটকাচ্ছে যাতে সে ছড়িয়ে না যায়। এটা অনেক প্রাচীন নিয়ম, দ্রাক্ষালতা অনেক পুরনো, এর জন্য এখানে কেউ আসে না, এমনকি একটা পাখিও আসে না। তারা জানে এখানে এলে তারা আর ফিরতে পারবে না। এরপর জেফ এমির হাত ধরে বলে আমরা একসাথে এখান থেকে বেরোবো। তখন এরিক টেন্ট থেকে বেরিয়ে তাদের ডাকে। তারা টেন্টে এসে দেখে দ্রাক্ষালতা স্টেসির শরীরের ভেতর দিয়ে চলাফেরা করছে। এরপর জেফ স্টেসির পায়ে অ্যালকোহল দিয়ে একটা ছুরি নিয়ে তার পা কেটে দ্রাক্ষালতাটি টেনে বের করে। স্টেসি যন্ত্রণায় চিৎকার করতে থাকে। এরপর বলে আরও আছে তার শরীরের মধ্যে। এরপর জেফ তার কোমরের দ্রাক্ষালতাটিও কেটে বের করে, আর স্টেসি যন্ত্রণায় কাতরাতে থাকে। এরপর স্টেসি বলে তার শরীরে আরও আছে এবং সে ছুরি দিয়ে সেটা কাটতে গেলে জেফ তাকে বাধা দেয়, কারণ তার শরীর থেকে এমনিই অনেক রক্ত বেরিয়ে গেছে। এমি তাকে মদের বোতলটা দিয়ে বলে এটা খাও, কষ্ট কম হবে। তখনই জেফ তার কপালের ভেতর দ্রাক্ষালতাটি দেখতে পেয়েও না দেখার ভান করে। স্টেসি তাদের বলে তোমরা দেখেছো? তারা সবাই তাকে সান্ত্বনা দেয় যে না, কিচ্ছু হয়নি। এরপর টেন্টে সবাই ঘুমিয়ে গেলে স্টেসি সেখান থেকে বেরিয়ে এসে একটা ছুরি খুঁজতে থাকে।
এবং সে একটা ছুরি খুঁজে পায়। সেটা দিয়ে সে তার শরীরটাকে ক্ষতবিক্ষত করে আর তার শরীর থেকে দ্রাক্ষালতাগুলো টেনে টেনে বের করতে থাকে। এদিকে বাকিরা টেন্ট থেকে বাইরে এসে স্টেসির কাণ্ড কারখানা দেখে অবাক হয়ে যায় আর তারা দৌড়ে যায়। জেফ তার হাত থেকে ছুরিটা নিতে চাইলে সে তাকে এক ধাক্কা দেয় এবং ছুরির আঘাতে জেফের হাত কেটে যায়। এরিক স্টেসির হাত থেকে ছুরিটা নেবার চেষ্টা করলে সেই এরিকের দিকে এমনভাবে ছুরিটা চালায় যে সেটা এরিকের বুকের মধ্যে গেঁথে যায় আর সাথে সাথে এরিক মারা যায়। এটা দেখে স্টেসি খুব ঘাবড়ে যায় আর সে কান্না করতে থাকে। এদিকে সেই দ্রাক্ষালতাগুলো এরিকের শরীরটা টানতে টানতে নিয়ে যায়। জেফ দ্রাক্ষালতাগুলো ছাড়াতে চাইলে সে ব্যর্থ হয়। স্টেসি যন্ত্রণায় ছটফট করতে করতে এমিকে বলে, আমাকে মেরে ফেলো। জেফ এরিকের বুকের মধ্যে গেঁথে থাকা ছুরিটা নিয়ে এসে স্টেসিকে মেরে দেয়। সেই মায়ান লোকগুলো নিচ থেকে তাদের চিৎকার শুনতে পায়। এখন সেখানে শুধু জেফ আর এমি বেঁচে আছে। জেফ এমির হাতে গাড়ির চাবি দেয় আর বলে এখান থেকে বেরিয়ে যত জোরে পারবে গাড়ির কাছে পৌঁছাবে, তারপর সেখান থেকে গাড়ি নিয়ে এখান থেকে পালিয়ে যাবে। আর সে তার গায়ে রক্ত মাখিয়ে দেয় যাতে মায়ান লোকগুলো ভাবে সে মারা গেছে। এরপর জেফ এমিকে কোলে নিয়ে নিচে নেমে আসে আর এমিকে নিচে শুইয়ে দেয়। মায়ান লোকেরা দূর থেকে এইসব দেখছিল। জেফ তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য কথা বলতে বলতে সামনের দিকে হাঁটতে থাকে। এটা দেখে মায়ান লোকগুলোও সেদিকে হাঁটতে শুরু করে। সে তাদের উদ্দেশ্যে বলে, এই সব কিছু তোমাদের জন্য হয়েছে। আসলে জেফ এটা করছিল যাতে তাদের দৃষ্টি সম্পূর্ণ তার দিকে থাকে আর এমি এখান থেকে পালিয়ে যেতে পারে। জেফ তাদের সামনে এসে এমির নাম ধরে চিৎকার করে ডাকলে এমি সেখান থেকে উঠে দৌড়াতে থাকে। আর তখনই মায়ান লোকগুলো জেফকে লক্ষ্য করে তীর ছোঁড়ে। এরপর তারা এমিকে মারার জন্য জঙ্গলের ভেতর দিয়ে তার পিছন পিছন দৌড়াতে থাকে। এদিকে জেফ মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকলে দ্রাক্ষালতাগুলো তার দিকে এগিয়ে আসতে থাকে। এটা দেখে মায়ান সর্দার জেফকে গুলি করে মেরে দেয়। এমি সেই গুলির আওয়াজ শুনতে পেয়ে দাঁড়িয়ে যায়, কিন্তু পিছনে মায়ান লোকগুলোকে আসতে দেখে সে আবার সামনের দিকে দৌড়াতে থাকে। দৌড়ানোর সময় তারা এমির দিকে তীর ছুঁড়তে থাকে। কোনোভাবে নিজেকে বাঁচিয়ে এমি গাড়ির কাছে পৌঁছায় আর গাড়ি স্টার্ট করে সে সেখান থেকে পালিয়ে যায় আর নিজেকে সেই মায়ান লোকগুলোর হাত থেকে বাঁচিয়ে নেয়। আর মুভিটিও এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকে এই মুভি এক্সপ্লেনেশনটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর এরকম আরও রহস্যময় গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।